কিছুদিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের একদিন পরও যাবে না বললেন প্রেস সচিব। অনির্বাচিত সরকারের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে আমির খসরুর মন্তব্য। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে মনে করেন ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর জানালেন আলী রিয়াজ। সনদ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর জরাজীর্ণ, বাস করতে হচ্ছে জোড়াতালি দিয়ে। সংস্কারে অর্থ বরাদ্দের দিকে তাকিয়ে প্রশাসন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ নজরুল একথা জানান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে, সবাই ভোট দিতে পারবে। আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে, বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন। রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় 16,000 মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এতে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে সংস্কার করলে ওটা থাকবে কিনা। দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে। কারণ কি, আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব ক্রমে করছে। ওই সংস্কার কমিশনের আলাপে ওনারা অংশ নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে কি, যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতা আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী 5 থেকে 6 দিন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের তারিখ একদিনও পেছাবে না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুসারে যথাসময়েই নির্বাচন হবে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের অনেক অর্জন আছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে। গত 1 বছরে কোথাও পুলিশ ল্যাথল ওয়েপন ব্যবহার করেনি। ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্যোগ থেকে স্থিতিশীলতা আনাই একটা কঠিন কাজ ছিল, সেটা সরকার করতে পেরেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত 1 বছরে স্থিতিশীল আছে। একটা দুইটা খুন দেখে পুরো পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। শফিকুল আলম বলেন, রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে। 1 লাখ কোটি টাকার বেশি চুরি হয়েছে জ্বালানিতে। অতীতে ফরেন পলিসি একটা দেশের উপর নির্ভর করত, এখন সবার জন্য একটা স্পেস তৈরি হয়েছে। সবার সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে, কারো কণ্ঠরোধ হচ্ছে না। প্রেস সচিব বলেন, ডিস ইনফরমেশন দিয়ে দেশে গোলযোগ সৃষ্টি করা যায়, ভোটকে প্রশ্নবিদ্ধ করা যায়, অর্থনীতিকে পিছিয়ে দেওয়া যায়। উপদেষ্টা আসিফ মাহমুদের বিষয়ে তিনি নিজেই ব্যাখ্যা দেওয়ার পর সরকারের অবস্থান জানানো হবে বলেও জানান প্রেস সচিব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে, ভেঙে পড়েছে মাঠ প্রশাসন। দুপুরে রংপুর চেম্বার অফ কমার্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকার কোনো দল বা বিশেষ ব্যক্তিকে সুবিধা দেওয়ার চেষ্টা করলে বড় ভুল করবে। তিনি বলেন, রাজনৈতিক গণতন্ত্রের সাথে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি ওয়াদাবদ্ধ। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে অবাধ ও মুক্ত বাণিজ্যের দ্বার উন্মোচন করা হবে বলেও আশ্বাস দেন আমির খসরু। বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার, এবং এই কথাগুলো যে আমি বলেছি এগুলোর বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার পেছনে জনসমর্থন থাকে। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। এক একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে। এক একদিন আমরা পিছিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি।
ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে নির্বাচন হবে বলে আশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান হবে বলেও আশা করেন বিএনপির মহাসচিব। জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, 1 বছর হয়েছে এখনও শহীদদের তালিকা করা হয়নি। অনেক শহীদ পরিবার অসহায় অবস্থায় দিন পার করছে। এটা বললেই সরকারের কেউ কেউ মন খারাপ করেন। ব্যর্থতার সামনে আসলেই তো সমালোচনা করা হয়। বিএনপি নির্বাচনের দাবি করলেই সমালোচনা করা হতো। এখন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত নির্বাচন দিতে বলছেন। বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যেতে নয়, জনগণের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিহিংসার কথাবার্তা বলা হচ্ছে তার একটা মাত্রা থাকা উচিত। এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমাদের জানা নাই। 6টা বোধহয় অ্যাক্টিভ, 11টার 6টা অ্যাক্টিভ। এখন এই 11 থেকে 6টা আসার পরেও তারা মনে করেন যে এটা খুবই সামান্য। অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে চান, ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসবো। আমরা তো চাই দেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। সংসদের উচ্চকক্ষে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়া অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ তৈরি করা হবে, তাই রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করবে। এরই মধ্যে 13টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। ঐকমত্য কমিশন সেখানে অনুঘটকের কাজ করবে। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। যেবা আপনি জানেন যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কিন্তু বেশ কয়েকটি বিষয় কিন্তু গত কয়েক মাস ধরেই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করছে এবং এর মধ্যে কিন্তু 13টি বিষয় অর্থাৎ 20টি বিষয়ের মধ্যে 13টি বিষয় কিন্তু সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে এবং গতকাল আজকে পর্যন্ত এইগুলো হচ্ছে সবশেষ তথ্য। এবং সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যে বিষয়টি বলেছেন যে বিষয়গুলো নিয়ে আসলে সব দলগুলো ঐকমত্য এসেছেন সেগুলি এখন সনদ আকারে অর্থাৎ জাতীয় সনদ আকারে ঘোষণা দেওয়া হবে এবং সেগুলি স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সেই স্বাক্ষরের বিষয়টি নিয়ে কিন্তু কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন এবং আজকের মধ্যেই কিন্তু অনানুষ্ঠানিকভাবে শেষ করা কথা জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা সংলাপ বা ডায়ালগ সেটি কিন্তু আজকের মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে সন্ধ্যার দিকে কিছুক্ষণ পর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কথা বলবেন। আসলে তখন বলা যাবে যে আরো 2-1 দিন ডায়ালগ চলবে কিনা, কারণ কিছু বিষয় কিন্তু এখনো পর্যন্ত অমীমাংসিত রয়েছে, যেটি দুপুরের দিকে জামায়াত ইসলামী এবং এনসিপিও বলেছে যে তারা চাইলে আরো 2-1 দিন এই বিষয়গুলো আলোচনা করতে রাজি আছেন। এবং জামায়াত ইসলামী যেটি বলেছেন যে জাতীয় সনদ গঠনের বিষয়ে কিছু কিছু বিষয়ে যে অসামঞ্জস্যতা রয়েছে সেই অসামঞ্জস্যতার বিষয়ে কিন্তু তারা বলেছেন যে তারা কোনো অসামঞ্জস্য বিষয়ে জাতীয় সনদের বিষয়ে তারা স্বাক্ষর করবেন না। যদি সেই ধরনের হয় তাহলে এই দীর্ঘদিন যে রাজনৈতিক দলগুলোর যে কালক্ষেপণ সময় হয়েছে সেই সময় নষ্ট। ওবায়দুল্লাহ মামুন, ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। এর ফলে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজটের। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে।
জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পেরিয়ে গেলেও জুলাই সনদ ঘোষণা ও সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হন তারা। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আসা আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই শহীদ পরিবার, জুলাই আহতদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি দিতে হবে, তাদের দায় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার কার্যের নির্দিষ্ট রুটম্যাপ দিতে হবে। এই 3টা দাবিকে রেখে জুলাই সনদ প্রণয়ন করতেই হবে, অন্যথায় আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এই পর্যন্ত 3বার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত একবারও তারা কথা রাখেনি। আমরাও রাষ্ট্রের জন্য জীবন দিতে গিয়েছিলাম, আমাদের অনেক ভাইকে হারিয়েছি। জুলাই আগস্টের আন্দোলনের গণকবর, শহীদ, জুলাই যোদ্ধা, এই ধরনের কোনো শব্দই আমরা জুলাই সনদের খসড়াতে দেখতে পাইনি। কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ মোড়ের সবকটি রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। এতে যান চলাচলও বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সকাল 7টায় আসছি মেডিকেলে স্ত্রী নিয়ে, এখন কোনো যানবাহন নাই। এই যাবৎ অনেকক্ষণ দাঁড়া রয়েছি, বৃষ্টির ভিতর ভিজে ভিজে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি। অবস্থান কর্মসূচিকে ঘিরে পুরো শাহবাগ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর শাহবাগ মোড়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। জিয়া, জুলাই যোদ্ধাদের আন্দোলনের সবশেষ খবর আমাদেরকে জানাবেন, তারা আসলে কি বলছেন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জেবা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই স্লোগান নিয়ে আজকে সকাল 11টা থেকে কিন্তু এই শাহবাগ মোড়ে এসে অবস্থান করে জুলাই যোদ্ধারা, যারা এখন পর্যন্ত তাদের সেই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। আমার ঠিক পিছনে যেখানে মঞ্চ করা হয়েছে সেখানে এসে তারা অবস্থান করেছে এবং তাদের একটাই দাবি, জুলাই সনদ সেটাকে ঘোষণা করতে হবে অতি সত্বর এবং অতি দ্রুত। ঘোষণা করার পর তারা রাজপথ ছাড়বেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার কথা বলেছেন এবং তারা এই শাহবাগ মোড় অবস্থানের কারণে, অর্থাৎ এসে তারা অবস্থান করার কারণে কিন্তু চারপাশে যে রাস্তায় সেটা ব্যারিকেডের সৃষ্টি হয়েছে এবং এই শাহবাগ মোড় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং ঠিক এখানে যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু বেশ চরম পর্যায়ে পৌঁছেছে। তবে তাদের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগেও সরকার তাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে, তার কারণে তারা রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করেছিলেন। কিন্তু এবার কোনো ধরনের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া, অর্থাৎ জুলাই সনদ ছাড়া তারা এই কর্মসূচি থেকে সরে যাবেন না, অর্থাৎ তারা রাস্তায় অবস্থান করবেন এবং তারা সেই দাবি পূরণ করে তারা রাজপথ ছাড়বেন। তো যেবা এই এখন তো তাদের আন্দোলন চলছে, হয়তো কিছুক্ষণ পর আরো আপডেট আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেব। ধন্যবাদ জিয়া, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। 31 জুলাই 2024, সারা দেশে ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। শুধু আন্দোলনের আগুনে নয়, ঘরের আগুনেও পুড়তে শুরু করে জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগ। এদিনে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা দেশে কারফিউ ভেঙে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ডিবি হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঘটনাবহুল সেই দিনের আদ্যপান্ত জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন কতটা ঘনিয়ে এসেছে। দিনটি ছিল 31 জুলাই। ছাত্র জনতার আন্দোলন দমানোর সকল কূটকৌশলই ভেস্তে যাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের।
আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকদিনের লাগামহীন নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা আমি বুঝেছি, শিবির ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে বললাম। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত 9 দফার পক্ষে জনমত গঠন করতে থাকেন তারা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়ে নাজেহাল হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন ঘটনা ছিল আওয়ামী লীগের ইতিহাসে নজিরবিহীন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। আটক সমন্বয়কদের পরিবারের সাথেও দেখা করতে দেয়নি আওয়ামী পুলিশ বাহিনী। আমরা জাস্টিস চাই, আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, আর কোন ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে ফেসবুক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজ বিভিন্ন সংবাদ মাধ্যমকে তথ্য জানান। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ও দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনায় অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া দল থেকে যে 10 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবি ফিরিয়ে দিতে আদেশ দেওয়া হয়েছে। 10 জুলাই অব্যাহতিপ্রাপ্ত নেতারা জিএম কাদের সহ 2 জনকে বিবাদী করে আদালতে মামলা করেন। মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর জরাজীর্ণতার কারণে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। টিনের চালে মরিচা ধরায় পলিথিন দিয়ে জোড়া তালি দিয়ে বাস করছেন তারা। এই অবস্থায় দ্রুত ঘরের চাল পরিবর্তন করে দেওয়ার দাবি। তবে অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঝে মধ্যে নির্ঘুম রাত কাটাতে হয় মাদারীপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া পরিবারগুলোকে। 2007 সালে সদর ইউনিয়নের কুনিয়া ইউনিয়নের চর দক্ষিণ পাড়ায় জায়গা জমি না থাকা 90টি পরিবারকে দেয়া হয় এসব ঘর। দীর্ঘদিন বসবাস করায় ভেঙে গেছে পাকা মেঝে, টিনের চালে ধরেছে মরিচা। একটু বৃষ্টি হলেই কাদা জমে যায় মেঝেতে। পলিথিন দিয়ে কোনো মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। প্রত্যেকটা ঘরের টিন জং ধরে সব নষ্ট হয়ে গেছে, ঘরে থাকতে পারি না রাতুরে। যখনই বৃষ্টি হয় আমার বই খাতা সব ভিজে যায়। পোলাবান নইয়া এই যে ঘরে বইয়া রইছি, রাত ভোর গিয়ে বৃষ্টি নামছে। এটা চুলা নাই, কিছু নাই, দয়া করে আমাদের এই আশ্রয় কেন্দ্রগুলো ঠিক করে দেন। আমাদের এমন কোনো আর্থিক নেই অবস্থা নাই যে আমরা তাই দিয়ে ঠিক করে খাবো। বাল বাচ্চা নিয়ে খ্রিস্টান কামলা দিয়ে কোনো মতে আমরা বাঁচি। ঘরগুলো পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। ওনাদের যে চাওয়াটা সেটা কিভাবে পূরণ করা যায় কিংবা কিভাবে আগানো যায়, উপকার ভোগীরা যাতে ভালোভাবে একটা সুন্দর পরিবেশে তারা জীবনযাপন করতে পারে সেই বিষয়টা আমরা দেখছি। সরকার দ্রুত ঘরগুলো মেরামত করবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক আলোচনা আজ তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হবে। আজই চূড়ান্ত ফয়সালা হবে বলে আশাবাদী বাংলাদেশ। সমঝোতা না হলে আগামীকাল আগস্টের প্রথম দিনেই ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করতে পারে। বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সঙ্গে এই দলের প্রথম দিনের আলোচনা হয় বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাত 12:30 থেকে ভোর 5:30 পর্যন্ত। দ্বিতীয় দিনের আলোচনা হয় বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে নিজের মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন সংস্থার চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয় 1-এ মামলাটি করেন। মামলার আসামিরা হল পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ভাই সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী ও আসিফুজ্জামান চৌধুরী এবং বোন রোকসানা জামান চৌধুরী ও আফরোজা জামান। বেশ কয়েকজন কর্মকর্তা ছাড়াও সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ মিসাবাহুল আলম, আব্দুল আজিজ এবং শাহরিয়ার হোসেনকে মামলায় আসামি করা হয়েছে। ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ফেনী সদর আমলি আদালতে দুপুরে এই চার্জশিট দাখিল করা হয়। পরে দুপুর 12টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি এবং ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুমউদ্দিন চৌধুরী সহ 221 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে 51 আসামিকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরে অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় 5 আসামির মৃত্যুদণ্ডের আদেশ ও একজনের 10 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক দুপুর 1:30টার দিকে এই রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শহরের পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলী সড়কের বাসিন্দা মেহেদি আবু কাউসার, জনি মোল্লা পশ্চিম খাবাসপুর ওয়াহাব মিয়া সড়কের বাসিন্দা রাসেল শেখ, রথখোলা রবিদাস পল্লীর রাজেশ রবিদাস ও বাখুন্ডা আদর্শ গ্রামের রবিন মোল্লা ওরফে ভিকি। এদের মধ্যে রাসেল শেখ পলাতক। মামলার আরেক আসামি রাজবাড়ির মজলিশপুরের বাদশাহ শেখকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের 20,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড এবং অপর আসামিকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 10 মাসের কারাদণ্ড দেওয়া হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নরসিংদী জেলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভূঁইয়া, অ্যাডভোকেট শাহজাহান মিয়া সহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতা। খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের দাবি জানান। নাটোর জেলা জর্জ কোর্ট চত্বর থেকে পদযাত্রা বের হয়ে কোর্ট চত্বর ঘুরে নতুন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতি। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে শহরের কাউতুলি মোড় ঘুরে আসে। পরে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে হয় সভা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। আসন্ন নির্বাচন অনেক বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বরিশালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সকলকে আরও সক্রিয় থাকার আহ্বান জানান দুদক প্রধান।
বিএনপির সকল ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন হয়েছে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে। ইউনিয়ন বিএনপির আয়োজনে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। জেলা শ্রমিক দলের সকল ইউনিট সদস্যদের মাঝে নিবন্ধন ফরম বিতরণ করা হয়েছে জয়পুরহাটে। দলীয় কার্যালয়ে এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। বাগেরহাটে 4 আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এই কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম। দুর্নীতি তদন্তের শেষ দিনে হাজির হয়নি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জেরুনা ত্রিপুরা। দুপুরে জেলা পরিষদ পরিদর্শন করে এই বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটি। এই সময় জেরুনা ত্রিপুরার স্বামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রেবিলিয়াম রোয়াজা কর্তৃক পরিষদে সরকারি সম্পত্তি ভাঙচুরের আলামত দেখানো হয় তদন্ত কমিটিকে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে গাজীপুরে। চান্দনা চৌরাস্তা সদর উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে কক্সবাজারে। দুপুরে শহরের বড় বাজারে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন র্যাব কর্মকর্তারা। তুলা চাষিদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে ধামরায়। সকালে উপজেলা মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কিছুদিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের একদিন পরও যাবে না বললেন প্রেস সচিব। অনির্বাচিত সরকারের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে আমির খসরুর মন্তব্য। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে মনে করেন ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর জানালেন আলী রিয়াজ। সনদ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর জরাজীর্ণ, বাস করতে হচ্ছে জোড়াতালি দিয়ে। সংস্কারে অর্থ বরাদ্দের দিকে তাকিয়ে প্রশাসন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।